গুড মর্নিং। সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা আবার আসলাম পরমাণু চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর বা প্রবলেম সলভ করার জন্য। তবে একটা কথা তোমাদের প্রথমেই বলে রাখি, আজকের ক্লাসটা পরমাণুর যতগুলো ক্লাস হবে বা হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট মানে এই ক্লাসটা, অর্থাৎ তোমরা একটু ক্লাসটা মন দিয়ে বোঝার চেষ্টা করবে বা মন দিয়ে দেখার চেষ্টা করবে। আমরা আজকে কি করব, একটা জিনিস আগে কমপ্লিট করব, তারপর যদি সময় হয় তবে অন্য কিছু একটা বিষয় দেখব। মেনলি তিনটে মতো টপিক রয়েছে। তার মধ্যে যে মেইন টপিকসটা হচ্ছে গিয়ে যে কোনো একটা পরমাণুর, সেটা যে কোনো পরমাণু, জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট বা জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো একটা মৌলের বা পরমাণুর যে কোনো কক্ষপথে, সেটা এনতম কক্ষপথে কোনো একটা ইলেকট্রন যখন রিভলভ করে বা আবর্তনশীল হয়, তখন সেই ইলেকট্রনটির সেই কক্ষপথে বেগ কত, সেই কক্ষপথে ইলেকট্রনটি যে কক্ষপথে আবর্তনশীল সেই কক্ষপথের ব্যাসার্ধ কত, সেই কক্ষপথে ইলেকট্রনের টোটাল এনার্জি কত, কাইনেটিক এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি কত মানে গতিশক্তি কত, স্থিতিশক্তি কত, মোট শক্তি কত। এই শক্তির তুলনামূলক একটা আলোচনা, যে কাইনেটিক এনার্জি সঙ্গে মোট শক্তির কী সম্পর্ক, পোটেনশিয়াল এনার্জির সঙ্গে টোটাল এনার্জির কী সম্পর্ক, তারপর হচ্ছে গিয়ে কৌণিক ভরবেগ, এই যে একটা বিস্তারিত আলোচনা, এবং এখান থেকে কিছু প্রশ্ন ফাইনাল পরীক্ষায়, দ্যাট মিনস এইচএস পরীক্ষায় আসে, সেগুলো আমরা আজকে দেখব। তো আমরা শুরু করার আগে, লেকচার নাম্বার 12 শুরু করার আগে আমরা একটা ছোটো মতো একটা কোশ্চেন লিখব, যে কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করব। যে আমরা এত কিছু ক্যালকুলেশন করব, লাস্টে কোশ্চেন বুঝতে পারবো না যে এর কী কোশ্চেন হতে পারে। তাই আমরা একটা ছোটো মতো একটা কোশ্চেন, আমরা অবশ্যই তোমরা টুকে নেবে। এটা প্রথমত দেখো যে আমরা লিখতে পারি জেড পারমাণবিক বা ঠিক আছে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো একটি পরমাণুর এনতম কক্ষপথে ইলেকট্রনের এনতম কক্ষপথের ইলেকট্রনের গতির ক্ষেত্রে এক নম্বর এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর সাফিক্স এন, এন মানে কোয়ান্টাম নাম্বার, এনতম, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, ডট ডট এনতম কক্ষপথ, কে এল এম এন ও পি এন এক্সেট্রা। ডি এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ। সি এনতম কক্ষপথে ইলেকট্রনের
গতিশক্তি, ইকে মানে কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি, মানে পোটেনশিয়াল এনার্জি, ইপি মানে পোটেনশিয়াল এনার্জি, ও মোট শক্তি বা টোটাল এনার্জি ইএন মানে এনতম কক্ষপথের শক্তি, ইএন মানে ইকে প্লাস ইপি এর মান বের করো রোমান হলো 1 ইএন কমা ইকে ইএন কমা ইপি এর সম্পর্ক নির্ণয়। এনতম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। উপরের সব ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর প্রথম উপরের প্রশ্নগুলি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কমা বেগ কমা শক্তি কমা কৌণিক ভরবেগ নির্ণয় করো। এই হচ্ছে মোটামুটি একটা ছোট্ট কোশ্চেন। আমরা চেষ্টা করবো এই কোশ্চেনটাকে সলভ করার আগে, তারপরে আমরা অন্য বিষয়ে যাব। কোশ্চেনটার দিকে একটু ভালো করে তাকাও, কোশ্চেনটা কি করতে বলছে, কারণ আমরা এখনই মুছে দেব, মুছে দিয়ে আমরা আবার নতুন করে শুরু করতে চাইবো যে উত্তরটা। এখানে বলছে যে জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো একটি মৌলের বা পরমাণুর, দ্যাট মিনস জেড পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো পরমাণু কি, যেমন কার্বনের জেড সংখ্যা মানে পারমাণবিক ক্রমাঙ্ক হতো 6, সোডিয়াম 11, হাইড্রোজেন 1, লিথিয়াম 3, হিলিয়াম 4 অ্যান্ড এটসেট্রা। তাহলে এইরকম জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো একটা পরমাণু এনতম কক্ষপথের মানে যদি আমি বলি স্যার সোডিয়াম পরমাণু তো 3টে কক্ষপথ রয়েছে। সোডিয়াম পরমাণু 3টে কক্ষপথ কি, প্রথম কক্ষপথে 2টি, তারপরে 8টি, তারপরে 1টি। এনতম কক্ষপথে মানে
আমরা যে কোনো কক্ষপথের হিসাব করতে পারি। প্রথম কক্ষপথের ইলেকট্রনের হিসাব বের করতে পারি, হচ্ছে গিয়ে দ্বিতীয় কক্ষপথের কোনো একটা ইলেকট্রন বের করতে পারি, এনতম কক্ষপথের কোনো একটা ইলেকট্রন বের করতে পারি। এই জন্য সাধারণ কোনো একটা পরমাণুর কোনো একটা কক্ষপথের ক্ষেত্রে কোনো একটা ইলেকট্রন, যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো একটি পরমাণুর এনতম কক্ষপথে ইলেকট্রনের গতির ক্ষেত্রে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, সেই কক্ষপথটির ব্যাসার্ধ কত, যে কক্ষপথে ইলেকট্রনটি রিভলভ করবে সেই কক্ষপথের ব্যাসার্ধ কত, সেই এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ কত, সেই এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তি কত, স্থিতিশক্তি কত, মোট শক্তি কত, এবং তাদের সম্পর্ক কি, গতিশক্তির সঙ্গে মোট শক্তির সম্পর্ক কি, স্থিতিশক্তির সঙ্গে মোট শক্তির সম্পর্ক কি। আবার এনতম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন অ্যাট nth অরবিট। এবং সমস্ত পরমাণুর ক্ষেত্রে সমস্ত প্রশ্নগুলির ক্ষেত্রে প্রথম কক্ষপথে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস অফ দিস অ্যাটম ফর ফার্স্ট অরবিট। প্রথম কক্ষপথে, এটা এনের ক্ষেত্রে না ধরে আমরা প্রথম কক্ষপথে ইলেকট্রন যদি ধরা হয় এবং সেটা কিসের ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণু। তাহলে প্রথম পরমাণু হাইড্রোজেন, জাস্ট হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন আমরা পরে আসছি, কেন হাইড্রোজেনটাকে কেন উল্লেখ করা হলো, অন্য কিছু উল্লেখ করা হলো না কেন, কতটা ডিফিকাল্ট, একটু নামটা চেঞ্জ করলে কতটা ডিফিকাল্ট হবে সেটা আমরা এই আলোচনার পরে আসছি। তাহলে হাইড্রোজেন পরমাণু মানে প্রথম ইলেকট্রন, প্রথম কক্ষের হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষে একটা ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত, সেই ইলেকট্রনটির গতিশক্তি কত, মোট শক্তি কত, স্থিতিশক্তি কত, কৌণিক ভরবেগ কত, এন এক্সেট্রা এক্সেট্রা, রেডিয়াস কত, এন এক্সেট্রা। এই হচ্ছে কি আমাদের প্রশ্ন। তোমরা একটু কোশ্চেনটা একটু দেখে নাও, কারণ আমরা এখনই শুরু করব বিষয়টা কি আসে দেখি। তাহলে এই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক রকম কোশ্চেন হতে পারে। হ্যাঁ, প্রমাণ হয়তো আসবে না, কিন্তু কোশ্চেন অনেক রকম হতে পারে। অর্থাৎ ক্লাসটা তোমরা বারবার রিমাইন্ড করে পড়বে, দেখবে বুঝতে পারবে, অসুবিধা হবে না। তাহলে এটা একটা পরমাণু, লেট আস কনসিডার এ অ্যাটম। এটা একটা পরমাণু। এটা একটা পরমাণু, যে পরমাণুর কেন্দ্র হচ্ছে গিয়ে এটা। কোন একটি ইলেকট্রন, সাপোজ ইলেকট্রনটি এখানে রিভলভ করছে, এটা একটা ইলেকট্রন যার আধান কত, -e। আচ্ছা, এখানে আধান কত আছে, এখানে +e, কারণ এক একটা ইলেকট্রনের আধান এবং এক একটা প্রোটনের আধানের সমান। এখানে প্রথমত বিষয়টা বোঝার চেষ্টা করো, আমরা একটা ইলেকট্রন চুজ করলাম, একটা ইলেকট্রনের আধান কত, -e, ইলেকট্রন নেগেটিভ। আচ্ছা, ভেতরে কি আছে, নিউট্রন, নিউট্রনের তো কোনো চার্জ নেই। আর কি আছে, প্রোটন, প্রোটনের চার্জ কত, ইলেকট্রনের চার্জের মানের সমান কিন্তু নেগেটিভ সাইন, ধনাত্মক। তাই ইলেকট্রনের আধানের সমান, কিন্তু এখানে কি একটা ইলেকট্রন, একটাই প্রোটন আছে না। এই পরমাণুটি যে নাম, সেই পরমাণুর নামকরণ অনুসারে সেই এখানে মোট প্রোটন সংখ্যা আছে ZE, অর্থাৎ +ZE। অর্থাৎ এটা যদি হাইড্রোজেন বলা হয় তাহলে একটি প্রোটন রয়েছে, এটা যদি হিলিয়াম বলা হয় তো তোমার দুটি প্রোটন রয়েছে, এটা যদি সোডিয়াম বলা হয় তো এখানে 11টি প্রোটন রয়েছে, তাহলে এখানে 11টা ইলেকট্রন মানে প্রোটনের চার্জের সমান। অর্থাৎ ZE কেন্দ্রের চার্জ সবসময় পজিটিভ এবং এক একটা ইলেকট্রনের আধানের সমান এবং সেই পরমাণুর জেটের গুণফলের সমান। ঠিক আছে, তাহলে কোনো একটি পরমাণুর কেন্দ্রের চার্জ কত, +ZE, সেটা পরমাণুর যা নাম হবে সেই হিসেবে জেটের মান করবে। এবং ইলেকট্রন আধান কত, E, সেটা যে পরমাণুই হোক না কেন। যদি সোডিয়াম বলা হয়, সোডিয়ামের ক্ষেত্রে আমরা 3টি কক্ষপথ বলতে পারি, এটা প্রথম কক্ষপথের হতে পারে, দ্বিতীয় কক্ষপথের হতে পারে, তৃতীয় কক্ষপথের হতে পারে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। তাহলে এটা যে কক্ষপথে ইলেকট্রনটি রয়েছে সেই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আমরা বললাম সেই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে Rn বা n-তম কক্ষপথে, সেটা কোন পরমাণু আমি জানি না। লেট আস কনসিডার এ অ্যাটম whose atomic number Z and the total charge at center is +ZE and the electronic charge -e. This electronic charge, this electron and proton
that means center are separated by distance rn, since this is a nth radius or nth orbit, n তম কক্ষপথে ইলেকট্রনটি রিভলভ করছে। আচ্ছা, ইলেকট্রনের একটা মাস রয়েছে, যেটা আমরা বলতে পারি ইলেকট্রনের ভর m। সেই ইলেকট্রনটি কি করবে? গতিশীল। সেই ইলেকট্রন ধরলাম আমরা এইভাবে গতিশীল, সেটা এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, ইলেকট্রনটি এইভাবে গতিশীল। এবার এই জায়গাটা কি হচ্ছে, ইলেকট্রনের একটা বেগ আছে, ইলেকট্রনটির বেগ কত? যে vn বা n তম কক্ষপথে ইলেকট্রনের বেগ। সেটা প্রথম কক্ষপথের হলে v1 হবে, দ্বিতীয় কক্ষপথের হলে v2 হবে, তৃতীয় কক্ষপথের হলে v3 হবে, n তম কক্ষপথের হলে vn হবে। স্যার ওটা vnটা ওইরকম কেন? কারণ আমরা জানি কোনো একটা কয়েনকে যদি সুতো দিয়ে বেঁধে এইভাবে আবর্তনশীল করি, তাহলে এটা ফিক্সড ধরনের এইভাবে আবর্তনশীল হচ্ছে এরকম। তাহলে কোনো একটা মুহূর্তে যদি সুতোটা ছিঁড়ে যায়, কয়েনটা যখন এইভাবে আবর্তনশীল হয়, সুতোটা যখন এখানে কয়েনটা যখন এখানে আবর্তনশীল হতে থেকে এখানে যখন আসলো, তখন সুতোটা ছিঁড়ে গেল, তখন কয়েনটা কিন্তু এই দিকে যাবে না, বরং এইদিকে আবর্তনশীল হওয়ার জন্য সে এই দিকে যাবে। এটাকে বলে স্পর্শ বরাবর। তাই গতিবেগের অভিমুখটা এরকম। আচ্ছা, এবার এটা আমরা যেটা দেখলাম যে কোনো একটি পরমাণুর n তম কক্ষপথের ইলেকট্রনের ভর হচ্ছে গিয়ে m, পরমাণু ক্রমাঙ্ক z, n তম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ rn, বেগ vn এবং চার্জ -e, সেন্টার অফ দ্য অ্যাটম দ্য টোটাল চার্জ প্লাস এটি। এর ক্ষেত্রে আমরা সমস্ত ইনফরমেশন দেখব। তাহলে এটাকে একটু লেখা যাক। কি বললাম আমি? ধরা যাক, লেট আস কনসিডার, ধরা যাক জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট বা পারমাণবিক, ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো একটি পরমাণুর n তম কক্ষপথের ব্যাসার্ধ rn ইলেকট্রনের বেগ vn ও ইলেকট্রনের ভর m হল। তাহলে কি বললাম? ধরা যাক যে পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো একটি পরমাণুর n তম কক্ষপথে ইলেকট্রনটির ব্যাসার্ধ rn, ইলেকট্রনের বেগ vn, ইলেকট্রনের ভর m হলে আমরা জানি n তম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে কোয়ান্টাম কন্ডিশন বলা হয়, বোর্ডের তৃতীয় স্বীকার্য। আমরা সেদিন জানতাম যে কৌণিক ভরবেগ ln সমান mvn rn is equals to nh/2π বা mvn rn is equals to nh/2π বা vn is equals to nh/2π mrn. Equation number 1. Taking a square in both sides. Taking a square
ইন বোথ দ্য সাইড, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে vn স্কোয়ার ইজ ইকুয়ালস টু n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m স্কোয়ার rn স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা এখানে কি পেলাম, যে এটা তো আমরা জানতাম বড় কোয়ান্টাম শর্ত, এটাকে বলা কোয়ান্টাম শর্ত, যেখানে আমরা বলতে পারি যেখানে n কক্ষপথের সংখ্যা তো কখনো 0 হয় না, 1 নম্বর কক্ষপথে শুরু হয়, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। তাহলে কি হবে, কক্ষপথের সংখ্যা হচ্ছে কি তোমার 1 2 3 4 ডট ডট। এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক, যার মান 6.625 বা অনেক সময় 6 বলা হয়, 6.626 6.625 10⁻³ -34 জুল সেকেন্ড। এটা আপাতত তোমাকে প্লাঙ্ক কনস্ট্যান্টের মানটা মনে রাখতে হবে, জুল সেকেন্ড। আচ্ছা, আর কি আছে এখানে, এম মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর 9.11 10⁻³ কেজি। আর রেডিয়াস of nth orbit velocity of nth orbit of atom, nth orbit। তো বিষয়টা কি দাঁড়ালো, আমরা সেটাকে কোনটা কি সেটা একটু লিখলাম। এখানে আমরা দেখলাম যে ধরা যাক কোনো একটি পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ Rn, বেগ Vn, পরমাণু ক্রমাঙ্ক Z, ইলেকট্রনের চার্জ -e, প্রোটনের চার্জ +e, তাহলে এখানে মোট চার্জ +Ze। তাহলে আমরা কি জানতাম যে যখন Z পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো একটা কক্ষপথে এনতম কক্ষপথে আর ব্যাসার্ধে ভি বেগ নিয়ে চলবে, তখন সেই মানে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা জানতাম যে কোয়ান্টাম শর্ত, যেটাকে বলা কৌণিক ভরবেগ। এর আগেই আমরা যেটাকে বলা ডি ব্রগলির হাইপোথিসিস থেকে বোরের কোয়ান্টাম শর্ত আমরা প্রতিষ্ঠা করেছিলাম, সেটাই আমরা জানতাম কৌণিক ভরবেগ। সেটা হচ্ছে ln = দিস, এটাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হয়, অথবা mv/rn = দিস, অথবা vn = দিস, এটা আমাদের লাগবে পরবর্তীতে। তাহলে বেগ vn স্কোয়ার ইজ ইকুয়ালস টু n স্কোয়ার s স্কোয়ার বাই মানে 4 পাই স্কোয়ার m স্কোয়ার ইন্টু rn স্কোয়ার, যেখানে এগুলো হচ্ছে এই সমস্ত ইনফরমেশন। এবার আমরা যেটা দেখব, আমি তোমাদের এটা মুছে দিলাম কারণ অনেকটা জায়গা লাগবে। তাহলে আমরা কি বলতে পারি, আচ্ছা এটা গেল একটা। আবার পরমাণুর কেন্দ্রকে কি আছে, প্রোটন Ze, মানে পরমাণু কেন্দ্রে যে প্রোটন Ze রয়েছে, আর বাইরে ইলেকট্রন আছে তোমার -e, এদের মধ্যবর্তী দূরত্ব Rn, বেগ Vn, ইলেকট্রন আবর্তনশীল। তাহলে এই Ze এবং E দুটি চার্জ, তাহলে এই দুটি চার্জের মধ্যে এটা ধনাত্মক চার্জ, এটা ঋণাত্মক চার্জ, তাহলে কি হবে, একটা ফোর্স অফ অ্যাট্রাকশন বা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়েট করবে। আমরা কি জানি, ইফ উই টেক any two different charges and these two charges are situated or separated at a distance Rn, then these two charges create a force. This force
either attractive nor repulsive. This force is produced by চার্লস কুলম্ব। তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা বলতে পারি যে দুটি মানে বিন্দু আধানকে যদি একটা দূরত্বের মধ্যে রাখা হয় তাহলে সেই দুটি বিন্দু আধানের মধ্যে একটা কুলম্বীয় ফোর্স বা ফোর্স অফ অ্যাট্রাকশন সৃষ্টি হয়। যেই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা বলতে পারি যে ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা কী বলতে পারি যে Q1 Q2 বাই আর স্কোয়ার। যদি এসআই করতে আমরা কী জানি যে Q1 Q2 দুটি চার্জ যদি আর দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে একটা ফোর্স সৃষ্টি হয় যেটাকে আমরা কুলম্বীয় ফোর্স বলা হয়। সেটাকে আমরা কী বলতে পারি যে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে কী আসবে, এখানে Q1 হচ্ছে তোমার ZE আর Q2 হচ্ছে তোমার -E। তাহলে এদের মধ্যে একটা চার্জ, এদের মধ্যে অ্যাট্রাকশন সৃষ্টি হবে, তাহলে আমরা সেটাই লিখবো। এদের মধ্যে একটা ফোর্স সৃষ্টি হবে, সেটাই আমরা লিখবো। জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণু ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ও প্রোটন তথা নিউক্লিয়াসের মধ্যে একটি স্থির তড়িৎ আকর্ষণ বলের সৃষ্টি হয়। আকর্ষণ বলের সৃষ্টি হয়। কুলম্বের সূত্রানুযায়ী এই স্থির তড়িৎ আকর্ষণ বল বলের মান এক কুলম্ব 1/4πε0 এপসাইলন বায়ুর মাধ্যমে এটা ε0 ZE ইন্টু E/RN²। আদান দুটির গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি পাবো এখান থেকে 1/4πε0 Z²/RN²। ইকুয়েশন নাম্বার 3 বা ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 3। আবার একটা কথা মাথায় রাখতে হবে যে পরমাণুর মধ্যে ইলেকট্রনটা যে আবর্তনশীল হয়, সেই আবর্তনশীলের জন্য কে দায়ী, তাকে ঘোরানোর জন্য দায়ীটা কে? পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তনশীল হয়, এর জন্য দায়ী কে? আমি তোমরা বা মনুষ্য জগৎ বা অন্য কিছু না। পৃথিবী সূর্যের চারিদিকে যে আবর্তনশীল হয়, সেই আবর্তনশীলের জন্য দায়ী সূর্যের যে অ্যাট্রাকটিভ ফোর্স, বা সূর্য কী করে পৃথিবী সূর্যের চারদিকে মানে সূর্যের কেন্দ্রের দিকে টানে। তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স, এই ফোর্সটা কীরকম? এই ফোর্সটা হচ্ছে সেন্ট্রিপেটাল বা অভিকেন্দ্র বল। তাহলে এখানে যে কুলম্বীয় ফোর্স সৃষ্টি হয়, যে অভিকেন্দ্র বল সৃষ্টি হয়, সেই অভিকেন্দ্র বলটার জন্য দায়ী কি? এই আকর্ষণ বল, অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে নিউক্লিয়াস, কোনো একটা পরমাণু নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল সৃষ্টি হয়, এখানে কিন্তু বিকর্ষণ বলের অস্তিত্ব নেই। এখানে কিন্তু প্রোটন এবং ইলেকট্রন। তাহলে এখানে কি আকর্ষণ বল সৃষ্টি হয়? সেই আকর্ষণ বলের জন্যই ইলেকট্রনটা এইভাবে আবর্তনশীল হয়। তাহলে এখানে কি বলতে পারি যে জেড
পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো একটা পরমাণুর এনতম কক্ষপথে ইলেকট্রনটি কক্ষপথ চারিদিকে আবর্তনশীল হয় এবং সেই কক্ষপথ চারিদিকে যে আবর্তনশীল হওয়ার জন্য ফলে এখানে একটা অভিকেন্দ্র বলের সৃষ্টি হয়। সেই অভিকেন্দ্র বল কত? অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপেটাল ফোর্স F সেন্ট্রিপেটাল সমান সমান mv²/r। এই অভিকেন্দ্র বলের জন্য দায়ী কি? স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে আমরা বলতে পারি যে কুলম্বীয় স্থির তড়িৎ আকর্ষণ বলের জন্য এই অভিকেন্দ্র বলের সৃষ্টি হয়। এখানে আমি তোমাদের একটা সিম্পল বিষয় বলি, তোমাদের মনে হতে পারে স্যার অভিকেন্দ্র বলটা এইরকম ঘোরে কেন, এরকম ঘোরে কেন? আমি সাপোজ বললাম একদম সৃষ্টির সময়, কোনো একটা পরমাণু সৃষ্টির সময় এরকম একটা পরমাণু কেন্দ্রক রয়েছে। আমি তোমাদের জাস্ট একটু বোঝাচ্ছি হালকা করে। এটা পরমাণু, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ। হ্যাঁ, এবার কি আসলো যে এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে 8টা ইলেকট্রন থাকার কথা, এখানে কি আসলো এক্সেট্রা 8টা ইলেকট্রন আছে আর কি এখানে। এবার আমরা কি করলাম যে কোনো একটা কারণে এখানে একটা ইলেকট্রন আমরা বের করে দিলাম। ইলেকট্রনটা যখন বেরিয়ে গেল, এখানে ইলেকট্রন নেই, একটা ব্যালেন্স সৃষ্টি হয়ে গেল, একটা পজিটিভ স্থান তৈরি হয়ে গেল। এই পজিটিভটা পূরণ করার জন্য পাশে এ রয়েছে, এ আগে ছুটে আসবে। বা আমি যদি হাইড্রোজেন হিলিয়ামের পরমাণু ক্ষেত্রে বলি, হিলিয়াম পরমাণু ক্ষেত্রে কি হবে? দুটো ইলেকট্রন আছে, যদি একটা ইলেকট্রন থাকে তাহলে কি হবে? এই ইলেকট্রনটা এখানে গিয়ে এখানে যাবে, ফলে এখানে ভ্যাকুয়াম সৃষ্টি হবে। এটা এখানে আসবে, এখানে ভ্যাকুয়াম সৃষ্টি হবে। একবার যদি এদিকে ঘুরতে শুরু করে তাহলে তো এদিকে ঘুরতে পারে না, কারণ একবার যদি একটা ফ্যান যদি একবার ঘুরতে শুরু করে তাহলে সে একই রকমভাবে ঘুরবে। ইলেকট্রনটি একবার এদিকে ঘুরতে শুরু করলে সে এরকম করে ঘুরতে দেবে, কারণ এদিকে ফোর্সটা পেয়ে গেছে। এবং এই ফোর্সের জন্য কি দায়ী? অভিকেন্দ্র বল। এই ফোর্সের জন্য দায়ী কি? স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বলের জন্য এই অভিকেন্দ্র বলের সৃষ্টি হয়। তাহলে আমরা কি বলতে পারি এখানে স্থির তড়িৎ আকর্ষণ বলের জন্য, স্থির তড়িৎ আকর্ষণ বলের জন্য যে অভিকেন্দ্র বলের সৃষ্টি হয়, তা হলো F centripetal is equals to mv²/r। n-তম কক্ষপথের ব্যাসার্ধ Rn, n-তম কক্ষপথের বেগ Vn, তাহলে অভিকেন্দ্র বল কত হয়? mv²/r। আমি তোমাদের একটু ক্যামেরাটা দেখে নেই। তো এখানে আমরা কি বলতে পারি যে n-তম কক্ষপথের ক্ষেত্রে n-তম কক্ষপথের আকর্ষণ বল এটা এবং অভিকেন্দ্র বল এটা। তাহলে যেহেতু এই বলের জন্য এই বল সৃষ্টি হয়, তাহলে এই দুটি বল সমান। এই বল সৃষ্টির জন্য দায়ী কে? এটা। তাহলে এই দুটি বল সমান। যদি সমান না হতো তাহলে আজকের রাদারফোর্ড ঠিক থাকতো। যদি এই দুটি বল সমান না হতো তাহলে আজকের রাদারফোর্ড ঠিক থাকতো, বোর্ড আসতো না। কেন? যদি এই বলটা এটার থেকে বেশি হতো তাহলে কেন্দ্রের দিকে আকর্ষণ কেন্দ্রের দিকে কোলাপস করতো, একসময় স্থায়িত্ব লাভ করতো। রাদারফোর্ড তো তাই বলেছে, তার রাদারফোর্ডের ত্রুটির কারণে তো এই জিনিসটা সৃষ্টি হয়েছে। আবার এটা ছিটকে বেরিয়ে যেত, F সেন্টিমিটার যদি F কুলম্ব থেকে বেশি হতো তাহলে ছিটকে বেরিয়ে যেত, তাহলে তো অন্য ঘটনার সৃষ্টি হতো। কিন্তু এখানে সেটা ঘটে না। এখানে একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল হয়, অনুমোদিত কক্ষপথে আবর্তনশীল হয়, অর্থাৎ এই দুটি বল সমান। তাহলে আমরা কি বলতে পারি? So from 3 and 4 we get, আমরা কি পাই? 3 এবং 4 থেকে কি পাই? এখানে লিখতে পারি যে mvn²/rn is equals to 1/4πε0 z²/rn²। rn এর সঙ্গে rn² কেটে দিলাম, তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা বলতে পারি যে vn² বা vn² is equals to 1/4πε0 z²/mrn, ইকুয়েশন নাম্বার 5। আচ্ছা, তাহলে কি পেলাম?
এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগের বর্গ vn স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/4πε0 z²/r। এখানে ε0 কে বলা তড়িৎ ভেদ্যতা। আমরা আসি পুরো বিষয়টা একবারে বলছি আর কি, তখন মেইন সমীকরণ তৈরি হয়। আচ্ছা, তাহলে তার আগে আমি তোমাদের একটা বিষয় বলি। এর আগে 2 নম্বর সমীকরণ আমি তৈরি করলাম, কি বলতো, যে এনতম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ vn rn সমান সমান nh/2π। সেখান থেকে vn স্কোয়ার সমান সমান কি পেলাম, যে n²h²/4π² mz, যাক m²z² কেটে পেলাম। তো ওই মানটা এটাও v স্কোয়ার। তাহলে এনতম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের থেকে আমরা যে বেগের v² বের করলাম সেটা, তাহলে ওটাও বেগ। সেই এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ এটা, আবার এনতম কক্ষপথে কৌণিক ভরবেগের দিক থেকে ওটা বেগ। তাহলে এই দুটি বেগ সমান। তাহলে সো ফ্রম ইকুয়েশন 5 and 2, so from equation 2 and 5 we get 2 এবং 5 থেকে আমরা পাই 2 নম্বর সমীকরণ কি ছিল? 2 নম্বর সমীকরণ ছিল n²h²/2π মানে এখানে কত 4π² mr মানে তোমার m² rn²। ভালো করে মনে করে দাও কি ছিল বলতো, mvr সমান সমান nh/2π। তাহলে ভিটাকে রেখে আমি যদি নিয়ে যাই 2π mr স্কোয়ার করে n² h² 2 মানে 4π² m² rn² সমান কি, সমান হচ্ছে 5 নম্বর ইকুয়েশন কত, যে 1/4πε0 z²/mrn। এখানে এই mrn এর সঙ্গে m² rn² দিয়ে কাটা যায়, তাহলে কি হবে mrn। 4π এর সঙ্গে যদি 4π² কাটা যায় তাহলে এখান থেকে শুধুমাত্র পাই পড়ে থাকবে। তাহলে এই এখান থেকে কি আসলো পাই mrn। আর কি আছে, আর কিছু নেই। তাহলে আমরা কি লিখতে পারি, বা z²πmrn সমান সমান হচ্ছে গিয়ে ε0 n² h², কারণ এখানে একটা এপসাইলন নট রয়েছে, বা rn সমান সমান ε0² সরি ε0 n² h²/πmz²। ইকুয়েশন নাম্বার 6। এটি n-তম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ। আচ্ছা, যেখানে এপসাইলন নট ইলেকট্রিক পারমিটিভিটি PERMITTIVI পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি অ্যাট ভ্যাকিউম, শূন্য মাধ্যমটা কি আমরা পরবর্তীতে আসবো লাইটে গিয়ে। শুধুমাত্র এটুকু শুনে রাখো, শূন্য মাধ্যমে আমরা শূন্য মাধ্যম বলতে বায়ু মাধ্যমে বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালটা বায়ুটাকে শূন্য মাধ্যম বলা হয় না, ঠিক আছে। বায়ু মাধ্যমে এবং শূন্য মাধ্যমে এই ঘটনাটা একই রকম, তাই বায়ু মাধ্যম আমরা বলতে পারি। আর এয়ার অর এয়ার মিডিয়া, শূন্য মাধ্যমটা আলাদা, আমরা পরে আসছে, মানে অন্য চ্যাপ্টারে আসবে। তো ইলেকট্রিক পারমিটিভিটি অ্যাট ভ্যাকিউম, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, যার মান 8.854 10⁻⁻12
10 to the power minus 12 নিউটন ইনভার্স মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2 হয় স্যার। আমরা জানি 1/4πε0 Q1 Q2 by r square is equals to f। তাহলে এপসিলনটা এখানে নিয়ে যাও, এফটা এখানে নিয়ে আসলে এপসিলন সমান শুধু কি আসবে যে 1/4π f ইন্টু Q1 Q2 by r square। এর তো কোনো একক নেই, 1/f মানে কি এসআই নিউটন, 1/n কিউ মানে কি কুলম, কুলম স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে নিউটন ইনভার্স কুলম স্কোয়ার মিটার ইনভার্স 2। নিউটন ইনভার্স কুলম স্কোয়ার মিটার ইনভার্স 2, নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2 কুলম স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, এটা হচ্ছে তার একক, এটা আমাদের জাস্ট মানটা মনে রাখতে হবে। আর ইলেকট্রনের ভর আমরা জানি জেড অ্যাটমিক নাম্বার অফ অ্যাটম, পরমাণু ক্রমাঙ্ক, ইলেকট্রনিক চার্জ এম আমরা সবই জানি। এখানে এম সমান হচ্ছে তোমার 9.11 10 to the power minus 31 কেজি। আর হচ্ছে গিয়ে ইলেকট্রনিক চার্জ কত 1.602 10 to the power minus 19 কুলম। পাইয়ের মান কত 3.14 বা 22/7। এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে গিয়ে 6.625 10 to the power minus 34 জুল সেকেন্ড, যেটাকে বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট। এগুলো হচ্ছে বিষয় এনতম কক্ষপথে, যেখানে এন এর মান হচ্ছে গিয়ে এন হচ্ছে এখানে এন আছে না, এন হচ্ছে নাম্বার অফ অরবিট, কক্ষপথের সংখ্যা, সেটা 1 2 3 4 5 6 যে কোনো হতে পারে। তাহলে এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ, যেটা আমরা ফার্স্ট কোশ্চেনটা ছিল, একদম ভালো করে ভেবে দেখো, যেমন কোশ্চেনটা ছিল এ দিয়ে আমরা লিখেছিলাম যে এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ কত। এনতম কক্ষপথের ব্যাসার্ধটা আমরা এতক্ষণে পেলাম, এখন কিছুই পাইনি বাকিগুলো। তাহলে আমরা এখানে কি দেখলাম যে কোনো একটি পরমাণুর এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ, একটু দেখে নেই, ভিডিওটা কেটে গেল কারণ লং হবে ভিডিওটা। তো যাই হোক, এটা আমরা এনতম কক্ষপথে দেখলাম, এখানে শেষ কথা নয়। এখান থেকে আমরা কি করতে পারি, এটা ব্যাসার্ধের শেষ ইনফরমেশন নয়, ব্যাসার্ধ আরো আছে। আচ্ছা, আমরা উপরে লিখলাম একবার, তাহলে সুতরাং এনতম কক্ষপথের ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো অবশ্যই ইলেকট্রনের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ আর এন ইজ ইকুয়ালস টু এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার। এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে এন স্কোয়ার বাই জেড ইন্টু এপসাইলন এইচ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার। এন স্কোয়ার বাই জেড ইন্টু এ জিরো। তাহলে আমরা কি পেলাম, এনতম কক্ষপথের ব্যাসার্ধ এটা ইকুয়েশন নাম্বার 2 5 6 7। এখানে a0 সমান সমান এপসাইলন 0 n স্কয়ার এপসাইলন 0 h স্কয়ার পাই m স্কয়ার। এটা সবাই ধ্রুবক,
এপসিলন জিরো মান আমি একটু আগে লিখলাম, এই যে 8.854 10 টু দি মাইনাস 12। প্লাঙ্ক কনস্ট্যান্ট ধ্রুবকের মান, পাইয়ের মান, ইলেকট্রনের ভরের মান, ইলেকট্রনের চার্জের মান, তাহলে সবাই ধ্রুবক। কিন্তু কক্ষপথ সংখ্যা, আমি কিন্তু কক্ষপথ বলিনি যে 3 নম্বর কক্ষপথ, ওটা চেঞ্জ হতে পারে। ইলেকট্রনের ভর কখনো চেঞ্জ হতে পারে না, পাইয়ের মান কখনো চেঞ্জ হতে পারে না, প্লাঙ্ক কনস্ট্যান্টের মান কখনো চেঞ্জ হতে পারে না, এপসিলন জিরো মান কখনো চেঞ্জ হতে পারে না। কিন্তু জেড পরমাণুর নাম চেঞ্জ হতে পারে, সোডিয়াম হতে পারে, হিলিয়াম হতে পারে, কিন্তু জেড এবং এন এরা কিন্তু চেঞ্জেবল। সো এইটাকে আমরা একটা কনস্ট্যান্ট বললাম, যেটাকে আমরা A0 বললাম। মানে সব কনস্ট্যান্টটাকে নিয়ে আমরা A0 বললাম, আর এটাকে বলা হয়, এটা ধ্রুবকটা থাকলো, যেগুলো তো এরা তো চেঞ্জ না। যদি এটা বলা হয় যে হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ কত, তাহলে আমরা কি পাবো? হাইড্রোজেন মানে Z = 1, প্রথম মানে N = 1। তাহলে আমরা এখানে কি পাবো? যে এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে কি, অ্যাকচুয়ালি নাম হচ্ছে, এটার নাম হচ্ছে বোর ব্যাসার্ধ বা বোর রেডিয়াস, বোরস রেডিয়াস। কারণ নিলস বোর প্রথম এই ব্যাসার্ধ সম্পর্কে ধারণা দিয়েছিল এবং এই ব্যাসার্ধের মান উনি বের করেছিল। এটা আমরা কি পাবো? যে 8.854 10 টু দি পাওয়ার মাইনাস 34, ও সরি 10 টু দি পাওয়ার মাইনাস 12, 6.625 10 to the power minus 34 whole square by 3.14 9.11 10 to the power minus 31 into 1.602 10 to the power minus 19 whole square। এটাকে যদি তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, তোমরা ঘরে বসে করবে, আমার মুখস্থ আছে তাই আমি লিখলাম যে 0.5 অ্যাকচুয়ালি 529 ক্যালকুলেটরে এটা আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। কারণ এটা কি ব্যাসার্ধ কি, এটা তো মানে কক্ষপথের সংখ্যা 1 2 3 নম্বর কক্ষপথ, তো কোনো একক নেই। পরমাণু ক্রমাঙ্ক হাইড্রোজেন হিলিয়াম, এটা পরমাণু ক্রমাঙ্ক সংখ্যা, এর তো কোনো একক নেই। তাহলে কি এই এর যা মানে একক হবে, এরও তাই একক হবে। এটা কি ব্যাসার্ধের একক কি? মিটার, এসআইটি মিটার। তাহলে এটা কি একক কি আছে? মিটার। তাহলে এত মিটার, এটাকে আমরা কি বলতে পারি? এত মিটার মানে কি? এত মিটার মানে আমরা কি জানি, যেহেতু 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। সো আমরা কি বলতে পারি? এটাকে এত অ্যাংস্ট্রম, তাহলে আমরা কি বলতে পারি? 0.529 অ্যাংস্ট্রম, বা এটা নিয়ারলি ইকুয়ালস টু 0.53 অ্যাংস্ট্রম। এটাকে বলা হয় বোর ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর বোর ব্যাসার্ধ, মানে কোনো একটা পরমাণু বোর ব্যাসার্ধ, এটাকে প্রথম কক্ষপথ বলা যেতেই পারে। তাহলে এই ধ্রুবকের মান কত? 0.53 অ্যাংস্ট্রম। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এটাকে সমীকরণটাকে আমরা রিডিউস করে বলতে পারি যে Rn is equals to 0.53 into n স্কয়ার বাই z। এত, এটা কিন্তু অ্যাংস্ট্রম এককে, এত অ্যাংস্ট্রম। তাহলে জেড এবং এন এটা যা চেঞ্জ হবে সেই হিসেবের মানটা বেরোবে। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 8। জেড এবং এন এর মান যা চেঞ্জ হবে সেই হিসেবে এই ইকুয়েশনটা রেডিয়াস বেরোবে। এবার স্পেশালি একটু ভালো করে ভেবে দেখো, ই নাম্বারের যে কোশ্চেনটা ছিল, ABCD করে আমি তোমাদের কোশ্চেনটা যখন লিখলাম, ই নাম্বার যে কোশ্চেনটা, ওখানে বলা ছিল যে উপরের প্রতিটি কোশ্চেনের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত। হাইড্রোজেন পরমাণু মানে Z = 1, প্রথম কক্ষপথ মানে কত? N = 1। তাহলে এটাও 1, এটাও 1, তাহলে এটা কত? 0.53 অ্যাংস্ট্রম। তাহলে কি বলা যেতে পারে? হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ কত? 0.